আমার গর্ভবতী দিদি তার নিজের খেয়াল রাখার জন্য বাচ্চা ডেলিভারির শেষের দিকে আমাকে নিজের শ্বশুরবাড়িতে ডেকে নিয়েছিল। আমি তখন খুব খুশি হয়েছিলাম, কারণ দিদিকে অনেক দিন পর দেখতে পাবো, আর মাসি হওয়ার আনন্দও ছিল। কিন্তু আমি জানতাম না যে এই আমন্ত্রণ আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা মাত্র। আমার জামাইবাবু সেই সময় আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিলেন, আর আমি ভয় পেয়ে গিয়ে আমার দিদিকে সব কিছু বলে দিয়েছিলাম। কিন্তু আমার দিদি বলল যে তোমাকে এগুলো করতেই হবে, না হলে বাইরের লোকের আঘাত ততটা কষ্ট দেয় না যতটা নিজের লোকের আঘাত দেয়। আমার সাথেও কিছুটা এরকমই হয়েছিল। আমার এই গল্প আপনার শরীরের রোম খাড়া করে দেওয়ার মতো গল্প। কোনোভাবেই আমার নষ্ট হওয়ার পেছনে বাইরের কোনো লোক ছিল না। আমার এই গল্পটা আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য এটাই যে আপনারা সমস্ত বিষয়ে সাবধান থাকুন, কখনো কাছের মানুষদেরও অন্ধভাবে বিশ্বাস করবেন না। আমার নাম মালতী, আমরা 2 বোন ছিলাম, আর আমার বড় দিদি ছায়া। ছায়া দিদির বিয়ের সময় আমার মাত্র 15 বছর বয়স ছিল। আমাদের 2 বোনের বয়সের মধ্যে খুব একটা তফাৎ ছিল না, মাত্র 4 বছরের ব্যবধান। কিন্তু আমার দিদি আমার একমাত্র বোন ছিল। শৈশবের প্রতিটি খেলায়, প্রতিটি কান্নায়, প্রতিটি হাসিতে সে ছিল আমার সঙ্গী। আর এই জন্য তার বিয়ের সময় আমার কেঁদে কেঁদে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। মনে হতো যেন আমার অর্ধেক শরীর কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমার জামাইবাবু অভিজিৎ বিদায়ের সময় আমাকে ভালোবেসে তার পাশে বসালেন, আর আমার হাত ধরে বলতে লাগলেন, মালতী, কান্নার কি আছে, শালি তো আধি ঘরবালি হতে হ্যাঁ, তোমার যখন মন চাইবে আমাদের ঘরে চলে আসবে, আমরা তোমাকে খুব আদর করব। জামাইবাবুর এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাকে আমার নিজের বড় ভাইয়ের মতো মনে হচ্ছিল। আমি ভাবতাম দিদি কত ভাগ্যবান যে এমন এক ভালো মানুষকে পেয়েছে। দিদি বিয়ে করে অন্য শহর উদয়নগরে চলে গেল। অভিজিৎ জামাইবাবু বলেছিলেন, যখনই তুমি তোমার দিদির কাছে আসবে তখন আমি নিজে তোমাকে আমাদের পুরো শহর ঘোরাবো। দিদি তো বিদায়ের পর চলে গেল, কিন্তু আমার মনের এই ইচ্ছে হলো যে কখন আমি আমার দিদির বাড়ি যাব আর খুব মজা করব। আমি কল্পনা করতাম জামাইবাবু আমাকে ঘুরাতে নিয়ে যাবেন, দিদি আমার জন্য পছন্দের খাবার বানাবে, আমি তাদের নতুন সংসার দেখব। দিদির বিয়ে হয়েছিল 1 বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমি তার শহরে যেতে পারিনি। পুরো 1 বছর পর দিদি আমাদের বাড়ির কাছাকাছি শান্তিনগর শহরে এসে ঘুরে গিয়েছিল, আর অভিজিৎ জামাইবাবুও তার সাথেই ছিলেন। তিনি খুব ভালো মানুষ এবং খুব ভালোবাসতেও পারতেন। যতদিন তিনি আমাদের বাড়িতে ছিলেন ততদিন আমার আগে পিছে ঘুরতে থাকতেন, আমার খুব খেয়াল রাখতেন। তিনি আমার জন্য অনেক উপহারও আনতেন, নতুন জামা, চকলেট, আরও নানা জিনিস। আমার কোনো ভাই তো ছিল না, এই জন্য আমার তার প্রতি খুব ভালোবাসা ছিল, আর আন্তরিক টানও ছিল। আমি মনে মনে ভাবতাম আল্লাহ যেন সবাইকে এমন জামাই দেন। 1 সপ্তাহ আমাদের সাথে কাটিয়ে দিদি আবার নিজের শ্বশুরবাড়ি চলে গেল। 1 মাস পরে আবার দিদির ফোন আসলো, কিন্তু দিদি ভীষণ চিন্তায় ছিল, আর মাকে বলছিল সে প্রেগনেন্ট, আর এই অবস্থায় অন্য শহরে গিয়ে সে থাকতে পারবে না, কেননা তার ভীষণ বমি হচ্ছিল। সকালে ঘুম থেকে উঠলেই শুরু হতো বমি, সারাদিন কিছু খেতে পারত না, আর ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছিল। এটা শুনে মাও চিন্তায় পড়ে গেল, আর আমার দিদির মধ্যে তো যেন আমার মায়ের প্রাণ ছিল। এতই ভালোবাসতো মা দিদিকে। মা দিদিকে আমাদের ঘরে এসে যখন থাকতে বলল, তখন দিদি বলল, অভিজিৎ আমাকে ছেড়ে একা থাকতে পারবে না, ওর আমার খুব প্রয়োজন। যদি দিদি এখানে চলে আসতো তাহলে অভিজিৎ জামাইবাবু আর তার বাবার অনেক অসুবিধে হতো। আর এমনিতেও এটা তো 2-1 মাসের ব্যাপার নয়, পুরো 9 মাস বাকি ছিল। দিদির এই কথা শুনে মা বলল, তুমি চিন্তা করো না, আমি মালতীকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, আর বোন গেলে তোমার মনও ভালো হয়ে যাবে। মালতী তোমার বাড়ির কাজকর্মেও তোমাকে সাহায্য করতে পারবে, ও এখন বড় হয়েছে, সব সামলাতে পারবে। মায়ের এই কথা শুনে দিদি খুব খুশি হয়ে গেল, আর বলল, মালতীকে একা পাঠাতে হবে না, আমি অভিজিৎকে বলে দিচ্ছি, ও নিয়ে আসবে। আমি তো কবে থেকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম, আর কতবার প্রার্থনাও করেছি ওখানে যাওয়ার জন্য। স্কুলের বন্ধুদের কাছে গর্ব করে বলতাম, আমার জামাইবাবু খুব ভালো মানুষ, তিনি আমাকে নিতে আসবেন। আর এই জন্য সঙ্গে সঙ্গেই আমি খুশি হয়ে গেলাম, আর খুশি খুশি আমি নিজের জিনিসপত্র গোছাতে লাগলাম, আমার পছন্দের জামাগুলো, পড়ার বই, আর দিদির জন্য একটা উপহার। মাসি হওয়ার একটা আলাদাই খুশি আমার মধ্যে ছিল। আমি ভাবতাম দিদির বাচ্চা হবে, আমি মাসি হব, বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরাবো, দোলাবো। 2 দিন পরে জামাইবাবু আমাকে নিতে আসলো।
তিনি গাড়ি এনেছিলেন আর আমি তার সাথে আমার বোনের কাছে উদয়নগর শহরে চলে এলাম। পথে তিনি অনেক আড্ডা দিলেন, আমার পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করলেন, আমার ইচ্ছে আকাঙ্ক্ষা জানতে চাইলেন। আমি খুব মুগ্ধ হলাম তার ব্যবহারে। দিদির শ্বশুরবাড়িতে শুধু অভিজিৎ জামাইবাবু আর তার বাবা প্রভাতবাবু ছিলেন। দিদির শাশুড়ি আগেই মারা গিয়েছিলেন, এই জন্য আমার সেখানে থাকতে কোনো অসুবিধা হবে না ভেবেছিলাম। আপুর শ্বশুরবাড়িতে শাশুড়ি ননদের কোনো ঝামেলাই ছিল না। দিদি আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। সে আগে থেকেই আমার জন্য আমার পছন্দের খাবার তৈরি করে রেখেছিল, পোলাও, মাংস আর আমার প্রিয় মিষ্টি। আমার থাকার জন্য সামনের একটা ঘরও আমাকে দিয়ে দিয়েছিল। ঘরটা ছিল বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, জানালা দিয়ে বাগান দেখা যেত। দিদির শ্বশুরকে নমস্কার করতে আমি যখন তার ঘরে গেলাম, তখন তার অদ্ভুত কাণ্ড দেখতে পেলাম। দেখলাম তিনি বিছানায় পড়ে থাকা একজন অসুস্থ লোক। তার চেহারা ছিল বিবর্ণ, চোখ দুটো ছিল গভীর ও ভয়ঙ্কর। আর আমাকে দেখেই তিনি অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলেন। কে এসেছে? কে তুমি? অনেক সুন্দরী, থাকো এখানে, থাকো। দিদি আমার হাত ধরে তার শ্বশুরের ঘর থেকে আমাকে বাইরে নিয়ে আসলো আর বলতে লাগলো তার শ্বশুর অনেক বছর ধরে অসুস্থ, মাঝে মধ্যেই উল্টোপাল্টা কথা বলে দেন, কারো চেনেন না। তার ঘরে আর যেন তুমি কখনো না যায়। আর সত্যি বলতে কি, ওই ঘরে যাওয়ার আমার কোনো দরকারই ছিল না, কিন্তু সেই প্রথম দেখাতেই আমার মনে একটা অশান্তি কাজ করছিল, কিছু যেন ঠিক ছিল না। দিদির শ্বশুর আমাদের বাড়িতে দিদির বিয়েতেও আসেননি। অভিজিৎ জামাইবাবুর সম্বন্ধ আমার বাবার কোনো বন্ধু দিদির সাথে করিয়েছিল। আমার দিদির শ্বশুরের সাথে আমার এই প্রথম দেখা। আর সত্যি তো এটাই ছিল যে আমি তার শ্বশুরের সাথে দেখা করে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। তার চোখের দৃষ্টি ছিল ভয়ঙ্কর, কিছু যেন লুকিয়েছিল সেই চোখে। আমি দিদির ঘরে এসেছি 2 দিন হয়ে গেল, আমি আর তার শ্বশুরের ঘরে যাইনি। অভিজিৎ দা আমার খুব খেয়াল রাখতেন। তিনি সকালে অফিস যাওয়ার আগে আমার জন্য নাস্তা রেখে যেতেন, বিকেলে ফিরে জিজ্ঞেস করতেন কেমন কাটছে। আর দিদির শরীর ভালো না থাকার জন্য দিদি বেশিরভাগ সময় বিছানায় শুয়েই কাটাতো। সারা ঘরের কাজ, রান্না, বাসন পরিষ্কার আমিই সামলে নিতাম। আমি ভাবতাম দিদির এত কষ্ট হচ্ছে, আমি তাকে সাহায্য করছি, এটা আমার কর্তব্য। কিন্তু একদিন এমন কিছু হয়ে গেল যে আমি ভয়ে কাটা হয়ে গেলাম। রাত্রিবেলা খাবার পর রান্নাঘর পরিষ্কার করে আমি যখন ঘরে এলাম, আমি ভাবলাম যে আমি স্নান করে আসি। গরম এত পড়েছে যে পুরো ঘেমে গিয়েছিলাম, গায়ে লেগেছিল রান্নার গন্ধ। আমি স্নান করার জন্য আমার ঘরের বাথরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমি যেন অনুভব করলাম যে কেউ আমাকে দেখছে। প্রথম আমার মনে হয়েছিল যে এটা আমার ভুল, কিন্তু হঠাৎ করে আমার নজর পড়ল বাথরুমের ছোট জানালার দিকে। তখন আমি অবাক হয়ে গেলাম, ওখানে কোনো একটা ছায়া যেন আমার উপরে নজর রেখেছিল। আমি যেন দেখতে পেলাম একটা মাথা ও 2টো চোখ, আর আমার বিশ্বাস হয়ে গেল যে কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল। আমার সারা শরীর কেঁপে উঠল, ভয়ে গোসল বন্ধ করে দিলাম। ব্যাপারটায় আমি তো পুরো ঘাবড়েই গেলাম। আমি তাড়াতাড়ি জামাকাপড় পরে নিলাম আর দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে এলাম। দিদির ঘরে যখন গেলাম, তখন দিদি আর জামাইবাবু আরাম করে একসাথে বিছানায় শুয়েছিল। আমি তাড়াহুড়োতে তাদের ঘরের দরজায় টোকা দিতে ভুলে গিয়েছিলাম। এবার তাদের দুজনকে একসাথে দেখে আমি লজ্জা পেয়ে গেলাম। জামাইবাবু উঠে বসে পড়লেন আর বললেন, ভিতরে এসো মালতী, দরজায় দাঁড়িয়ে কি করছো? আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব, কি বলবো। আমি তাকে কি করে বলতাম যে বাথরুমের জানালা দিয়ে কেউ আমাকে যেন দেখছিল মনে হলো? ওটা যদি দিদির শ্বশুরও হন তাহলে বড় অপ্রিয় হবে। আমি অনেক ভেবেচিন্তে এমনিই বলে দিলাম যে দিদির কাছে জিজ্ঞাসা করতে এসেছি যে দিদি দুধ খাবে কিনা। দিদি বলল, তুমি আরাম করো, বাকি কাজ অভিজিৎ করে দেবে। আমি দিদির ঘর থেকে বেরিয়ে যখন আমার ঘরে ঢুকছিলাম, তখন দেখতে পেলাম দিদির শ্বশুর বারান্দা দিয়ে হেঁটে নিজের ঘরে যাচ্ছে। কিভাবে? তিনি তো অসুস্থ, কিভাবে তিনি হাঁটছেন? তিনি আমাকে ভীষণ অদ্ভুত চোখে এসে তাকাতে লাগলেন আর বলতে লাগলেন, তুমি খুব সুন্দর, নিজের খেয়াল রেখো, কিন্তু এই বাড়িতে সবসময় সতর্ক থেকো। এই কথাটা শুনে আমি রেগে গেলাম। ভাবতেও পারিনি যে তিনি আমাকে এই ধরনের কথা বলতে পারেন। আমি ভয় পেয়ে গিয়ে আমার ঘরে চলে গেলাম। সারা রাত আমি জেগেই রইলাম আর জেগেই কাটিয়ে দিলাম, এই ভেবে যে দিদি তো বলেছিল যে তার শ্বশুর পুরোপুরি অসুস্থ আর তিনি ঘর থেকে বেরোতে পারেন না। তাহলে এত রাতে তিনি বারান্দায় কিভাবে পৌঁছালেন আর তিনি কি করছিলেন? ব্যাপারটা তো খুব অদ্ভুত, আমাকে খুব ভাবিয়ে তুলছিল। বাথরুমের জানালার কাছে যেটা ছিল সেটা কি শুধুমাত্র আমার ভুল, নাকি সত্যি কেউ দেখছিল? ওটা কি আমার কল্পনা ছিল? ওটা দিদির শ্বশুর ছিলেন তো? এই প্রশ্নগুলো আমাকে পাগল করে দিচ্ছিল। পুরো রাত এমনি তাকিয়ে তাকিয়েই আমি কাটিয়ে দিলাম।
তার পরের দিন সকালবেলা জামাইবাবু অফিস যাবার সময় বলে গেলেন, মালতী, আমি বিকেলবেলা তাড়াতাড়ি চলে আসব আর তোমাকে শপিংয়ের জন্য বাজার করতে নিয়ে যাব। তুমি বিকেলবেলা রেডি থেকো কিন্তু। এটা বলতে বলতে হঠাৎ তিনি আমার কাছে চলে আসলেন আর আমার গালে হাত দিলেন। আমি কিছু বলার আগেই তিনি হেসে বললেন, তোমার গালে ময়লা লেগেছে। তারপর অফিসে চলে গেলেন। আমি অবাক হয়ে গেলাম কেন তিনি আমার গাল স্পর্শ করলেন, কিন্তু পরে ভাবলাম হয়তো সত্যিই ময়লা ছিল। দিদি পিছনেই দাঁড়িয়েছিল। দিদি বলল, অভিজিৎ তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার অনেক খেয়াল রাখে, তুমিও চেষ্টা করো ওর খেয়াল রাখার, কেননা আমি আজকাল খুব একটা অভিজিতের খেয়াল রাখতে পারি না, ও ভীষণ ক্লান্ত হয়ে যায়। দিদির এই কথাটা শুনে বললাম, তুমি চিন্তা করো না, আমি অভিজিৎদার যথেষ্ট খেয়াল রাখব। বিকেলবেলা আমি সেজে গুজে তৈরি হয়ে গেলাম। একটা নতুন শাড়ি পরে চুল বেঁধে একটু সাজুগুজু করলাম। তারপর অভিজিৎদা আমাকে শপিং করতে নিয়ে গেলেন। তিনি দিদির থেকে বেশি তো আমার জন্য শপিং করলেন, জামা, জুতা, গয়না, আরও অনেক কিছু। আমি ভীষণ খুশি ছিলাম। মনে হচ্ছিল সত্যি আমি তার ছোট বোন হয়ে গেছি। কিন্তু আমি কি করে জানব যে আমার এই খুশি বেশ কিছুদিনের জন্য মাত্র, কয়েক দিনের জন্য মাত্র। সেই রাতে আমি ভীষণ ক্লান্ত হয়ে ঘরে এলাম আর খাবার খেয়েই চলে গেলাম বিছানায় আর শুয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে কারেন্ট চলে গেল আর আমার গরম লাগতেই চোখ খুলে গেল ঘুম থেকে। যেন এমন মনে হলো কেউ আমার বিছানায় রয়েছে। ঘরের মধ্যে এত অন্ধকার ছিল যে আমি কিছুই দেখতে পেলাম না, কিন্তু আমি নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছিলাম। কেউ দম নিচ্ছে আমার খুব কাছে, আর হঠাৎ করে কেউ যেন আমার কাছে আসা শুরু করলো। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি চেঁচাতেও পারলাম না, ভয়ে আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছিল না। কিন্তু যখন বুঝলাম যে আমার সাথে কিছু বাজে হতে চলেছে, আমি আমার সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিলাম তাকে। সে আন্দাজ করতে পারেনি যে আমি তাকে এত জোরে ধাক্কা দেব। সে একদম পিছনে সরে গেল আর পালিয়ে গেল আমার ঘর থেকে। আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার অনেক বেশি ছিল। আমি দেওয়াল ধরে ধরে দিদির ঘরে গেলাম। আমি গিয়ে দিদিকে যখন ডাকলাম, দিদি আমাকে বলতে লাগলো, মালতী, তুমি চিন্তা করো না, অভিজিৎ লাইট ঠিক করতে গেছে, মাঝে মধ্যেই আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়, অভিজিৎ তাড়াতাড়ি ঠিক করে দেবে। তিনি নিজের মোবাইল ফোনের টর্চ জ্বালালেন। আমার কাছে তো মোবাইলও ছিল না। দিদি বলেছিলেন এখানে মোবাইলের প্রয়োজন নেই। আমি দিদির কাছে বসে কাঁদতে লাগলাম। একটু পরেই লাইট চলে এলো। দিদি বলতে লাগলো, তুমিও পাগল আছো, একটুখানি অন্ধকার দেখে ভয় পেয়ে গেলে, তাহলে আমার কি খেয়াল রাখবে তুমি? দিদির কথা শুনে আমি বললাম, ব্যাপারটা সেরকম নয়, আমার ঘরে কেউ একজন ছিল দিদি। আমার কথা শুনে দিদি জোরে জোরে হাসতে লাগলো। বলল, অভিজিৎ আমার সাথে আমার ঘরে ছিল, আমার শ্বশুর ঘর থেকে বেরোতেই পারেন না, তুমি অন্ধকারের জন্য ভয় পেয়ে গেছো, কোনো ব্যাপার না। আমি জানি না আমি দিদিকে কিভাবে বিশ্বাস করাবো যে আমার ঘরে সত্যিই কেউ ছিল, কিন্তু সেটা কে ছিল আমি বুঝতেই পারছিলাম না। যদি অভিজিৎদা দিদির সাথে থাকে, তাহলে আমার ঘরে কে ছিল? প্রথমে বাথরুমের জানালার কাছে এসে কেউ নজর রেখেছিল, আর এবার ঘরের মধ্যে কেউ একজন ছিল বলে মনে হলো। আমি ভয়ে ভয়ে থাকতে লাগলাম। আমার মাথার মধ্যে থেকে থেকে খালি দিদির শ্বশুরের কথা আসছিল, তার সেই অদ্ভুত কথাগুলো, সেই চোখ, আর রাতের বেলায় বারান্দায় হাঁটা, সব মিলিয়ে আমার সন্দেহ দৃঢ় হচ্ছিল। লাইট ঠিক করে অভিজিৎদা ঘরে আসলেন আর আমাকে দেখে বললেন, পড়ো, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে অন্ধকারেও ঘাবড়ে যাবে, তুমি ওর কাছে চলে যাও। দিদি জামাইবাবুকে বলতে লাগলো, খুব অন্ধকার ছিল, আমি যদি পড়ে যেতাম, আমি কি করে জানবো যে ও এত ভয় পেয়ে যাবে? আমি দুজনকেই বলতে লাগলাম, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি, আর এবার আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব। আমি দিদিকে বেশি চিন্তা করতে দিতে চাইনি, কেননা মা বলেছিল যে ডাক্তার দিদিকে টেনশন দিতে বারণ করেছেন। মানসিক চাপ তার ও বাচ্চার জন্য খারাপ। আমি ভয় পেতে পেতে নিজের ঘরে এলাম আর দরজা ভিতর থেকে লক করে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম তো আমার আসছিলই না কোনো মতে। আমি ভাবছিলাম যে কোনো না কোনো বাহানা করে ঘরে চলে যাই। পুরোটাই আমার মিথ্যে সন্দেহ ছিল না, এই ব্যাপারটাই আমার পুরো বিশ্বাস ছিল। কেউ আমার একাকিত্বের সুযোগ নেবার চেষ্টা করেছিল। পরের দিন অভিজিৎদা কোনো একটা কাজের জন্য কিছুক্ষণের জন্য দুপুরবেলা অফিস থেকে ঘরে আসলেন। ওই সময় দিদি ওষুধ খেয়ে নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আর আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। দিদির জন্য হালকা স্যুপ আর জামাইবাবুর জন্য ভাত ও ডাল। আর আমাকে তিনি পেছন থেকে জড়িয়ে ধরলেন। আমি তার থেকে এই ব্যবহার একেবারেই আশা করিনি। আমি ভয় পেয়ে নিজেকে তার থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলাম। আমার আওয়াজ যেন আমার গলার মধ্যে আটকে গেল, আর আমি কিছু বলতে পারলাম না। মুখ দিয়ে শুধু
অস্পষ্ট আওয়াজ বেরোচ্ছিল, কিন্তু অভিজিৎ তো আমাকে ছাড়ার বদলে আরও জোরে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, তুমি এত সুন্দর, তোমার থেকে নজরই সরে না। আমি অনেক চেষ্টা করে তার হাত থেকে নিজেকে ছাড়ালাম আর রান্নাঘর থেকে পালিয়ে গেলাম। তখন অভিজিৎ আরও বলতে লাগলেন, তোমাকে স্নান করার সময়ও খুব সুন্দর লাগে, আর আমার মোবাইলে তোমার ভিডিও আছে। স্নানরত অবস্থায় তোমার ভিডিও আমি বাথরুমের জানালা দিয়ে বানিয়েছি। জামাইবাবুর এই কথাগুলো আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। আমি ভাবতেও পারিনি যে এই লোকটা এত নোংরা একটা লোক, যাকে আমি দাদা ভাবতাম, তিনিই আমার পেছনে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়েছেন। আমি কাঁদতে কাঁদতে যখন জামাইবাবুর দিকে তাকালাম, তখন তিনি বলতে লাগলেন, আমি তোমার সাথে শুধুমাত্র প্রেম ভালোবাসার কথা বলতে চাই। আর বলতে বলতে আমার দিকে এগিয়ে আসলেন, আর আমি দৌড়ে ঘরে চলে গেলাম আর নিজেকে ভেতর থেকে লক করে দিলাম। আমি ভয়ে কাঁপতে লাগলাম, গোটা শরীর থরথর করে কাঁপছিল। আমি আজ আমার জামাইবাবুর এমন রূপ দেখলাম যে আগে আমি কখনো তা দেখিনি। আমি তো তাকে দাদা ভাবছিলাম, কিন্তু সে তো আমার মান ইজ্জতের বিরুদ্ধে গিয়ে আমার শত্রু বেরোলো। জানি না কবে থেকে তার বাজে নজর আমার উপর পড়েছে, আর আমি খেয়াল পর্যন্ত করিনি। কত দিন ধরে সে আমাকে দেখছে, কত দিন ধরে সে এই পরিকল্পনা করছে, সব ভেবে আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। অভিজিৎদা কিছুক্ষণের জন্যই অফিস থেকে ঘরে এসেছিলেন, আর তাই তিনি আবার চলে গেলেন অফিস। আর আমি ঠিক করে নিলাম যে আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। বিকেলবেলা যখন দিদি নিজন ঘর থেকে উঠে আমার কাছে আসলো, তখন কেঁদে কেঁদে আমার পুরো চোখ ফুলে গিয়েছিল, মুখ ফুলে গিয়েছিল। সে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কেন কাঁদছো তুমি? আমি দিদির কাছে সত্যটা লুকিয়ে গেলাম, কেননা ওর অবস্থা এমন ছিল না যে আমি জামাইবাবুর ব্যাপারে এত বড় কথা বলবো। আমি কাঁদতে কাঁদতে বললাম, খুব মা বাবার কথা মনে পড়ছে, আমি বাড়ি যেতে চাই। কথাটা শুনে দিদি আমাকে জড়িয়ে ধরে বলল, ব্যাস, মাত্র এইটুকু ব্যাপার, আর তার জন্য তুমি কেঁদে কেঁদে তোমার চোখ ফুলিয়ে ফেলেছ? তুমি চিন্তা করো না, আমি অভিজিৎকে বলবো যে তোমাকে বাড়ি পৌঁছে দিতে। জামাইবাবুর সঙ্গে এক শহর থেকে অন্য শহরে যাবার কথা ভেবে আমার তো ভয় কাঁটা দিয়ে উঠল। আমি দিদিকে বললাম, বাবা আমাকে নিতে আসুক। দিদি বলল, ঠিক আছে, ভালো কথা, এই বাহানায় বাবার সাথে আমারও দেখা হয়ে যাবে। আমি দিদির কথা শুনে খুব খুশি লেগে গেলাম। ভাবলাম বাবা এলেই আমি সব বলে দেব। আর দিদি যেই মাত্র আমার কাছ থেকে উঠে নিজের ঘরে গেল, তখনই তার জোরে চেঁচানোর আওয়াজ শুনতে পেলাম। আমি সঙ্গে সঙ্গেই দিদির ঘরে গেলাম। আমি গিয়ে যা দেখলাম তা দেখে আমার হুঁশ উড়ে গেল। দিদি বিছানার পাশে পড়ে গিয়েছে আর নিজের পেট ধরে জোরে জোরে চেঁচাচ্ছে, আমার বাচ্চা, আমার বাচ্চা। আমি দিদিকে উঠিয়ে বিছানায় শোয়ালাম আর অনেকক্ষণ তার কাছে বসে রইলাম। তার কপালে হাত বুলিয়ে দিলাম, পানি খেতে দিলাম। তার অবস্থা আমার ঠিক মনে হলো না। আমি দিদিকে বললাম, ডাক্তারের কাছে চলো দিদি। কিন্তু দিদি বারণ করে দিল আর আমার হাত ধরে বলল, আমাকে ছেড়ে তুমি যেও না মালতী, এই অবস্থায় আমি একা থাকতে পারবো না। আজ তো তুমি ছিলে তাই আমাকে উঠালে, আমার খেয়াল রাখলে, কিন্তু তুমি যাবার পর যদি এরকমটা হয় তাহলে তো আমার বাচ্চা মরে যাবে। দিদির এই কথা শুনে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। বাচ্চার কথা ভেবে আমার মন দুর্বল হয়ে গেল। খানিকটা বাধ্য হয়ে আমি কিছুদিন থেকে যাওয়ার কথা ভাবলাম আর দিদিকে বললাম, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমার কথা শুনে দিদি খুব খুশি হলো আর আমাকে জড়িয়ে ধরল। জামাইবাবুও বাড়িতে ফিরে এসেছিলেন। দিদি তাকে বলল, পড়ে যাওয়ার কারণে তার শরীরটা ভালো লাগছে না। এটা শুনে তিনি বেশ চিন্তিত হয়ে পড়লেন। তারপর আমাকে বললেন, দিদির জন্য একটু জুস বানিয়ে নিয়ে এসো। আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য জুস তৈরি করতে লাগলাম। ঠিক তখনই অভিজিৎ আবার রান্নাঘরে এসে হাজির হলো। সে আমার সাথে অস্বস্তিকরভাবে কথা বলতে শুরু করলো এবং আমাকে জোর করে নিজের দিকে টানার চেষ্টা করলো। আমার হাত ধরে বলল, আমার কথা তোমাকে শুনতেই হবে, এটা তোমার ভালোর জন্য। আমি বিরক্ত হয়ে তাকে সরিয়ে দিয়ে বললাম, তোমার কি একটুও লজ্জা নেই? তোমার স্ত্রী অসুস্থ আর তুমি আমার সাথে এমন আচরণ করছো? আমার কথায় তার কোনো পরিবর্তন হলো না। সে শান্তভাবে বলল, তোমার দিদি সব জানে, তার অনুমতিও আছে। তার আচরণে আমি আরও অস্বস্তি বোধ করলাম এবং চিৎকার করে উঠলাম। আমার আওয়াজ শুনে দিদি চলে এলো। আমি তখন এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সব কিছু খুলে বললাম, দিদি, তোমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করছে, আমাকে বিরক্ত করছে। আমি কাঁদতে লাগলাম। দিদি একবার আমার দিকে তাকালো, তারপর তার স্বামীর দিকে তাকালো। আমি ভেবেছিলাম সে রেগে যাবে, কিন্তু সে অদ্ভুতভাবে শান্ত ছিল। সে তার স্বামীকে বলল, তুমি এতদিনেও কিছু করতে পারলে না? দিদির এই কথায় আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি এসব কি বলছো দিদি? দিদি হালকা একটা অদ্ভুত হাসি দিয়ে আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল। আমাকে পাশে বসিয়ে শান্তভাবে বলল, মালতী, মন দিয়ে শোনো, আমি সব জানি,
কিন্তু অভিজিৎ যা চায় সেটা আমাদের জন্য খুব জরুরি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। দিদি বলতে লাগলো, আমার কিছু শারীরিক সমস্যা আছে, যার কারণে আমি কখনো মা হতে পারবো না, কিন্তু অভিজিৎ নিজের সন্তান চায়। তাই আমি ভেবেছি তুমি আমাদের সাহায্য করতে পারো। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছো? তাহলে তুমি... দিদি মাথা নাড়ল। না, আমি গর্ভবতী নই, আর এই কারণেই তোমাকে এখানে ডেকেছি। আমি অন্য কাউকে এই ব্যাপারে জড়াতে চাই না। তুমি আমার খুব কাছের মানুষ, তাই তোমাকে ভরসা করেছি। তার কথা শুনে আমার ভেতরটা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম, যাকে এতদিন শুধু ভুল বুঝছিলাম সে একা নয়, দিদিও এই সিদ্ধান্তের অংশ। আমি হাত জোর করে বললাম, আমাকে বাড়ি যেতে দাও দিদি। কিন্তু সে আমার কথা শুনল না, বরং আমাকে বুঝিয়ে ভয়ে দেখিয়ে নিজের সিদ্ধান্ত মানতে বাধ্য করার চেষ্টা করল। আমি নিজেকে একদম অসহায় মনে করছিলাম, কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমি কখনো ভাবিনি আমার নিজের দিদি আমার সাথে এমন আচরণ করবে। যদিও আমরা রক্তের সম্পর্কের বোন ছিলাম না, তবুও আমি তাকে সবসময় নিজের মতোই ভালোবেসেছি। কিন্তু সেই বিশ্বাসটা সেদিন পুরোপুরি ভেঙে গেল। আমার দিদি আমাকে টানতে টানতে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে পাঠানোর চেষ্টা করলো। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, আর তার জন্য আমি চেঁচাতে লাগলাম, বাঁচাও বাঁচাও কেউ। আমার দিদির শ্বশুর ঘর থেকে বেরিয়ে এলেন এবং তিনি হঠাৎ করে এসে আমাকে দিদির হাত থেকে ছাড়ালেন। আমার দিদিকে আর তার বরকে ধমকি দিলেন, তোমাদের লজ্জা করে না? ওই মেয়েটার বয়স মাত্র 15 বছর। তোমরা পাষণ্ড। যদি তারা আমার সাথে কোনো জোর করার চেষ্টা করে তাহলে আমি পুলিশকে ফোন করব। জামাইবাবু রেগে গিয়ে নিজের বাবার সাথে বাজে ব্যবহার করতে লাগলেন। বললেন, তোর কি দরকার পড়েছে, তুই কি জানিস? তারপর দিদির শ্বশুর আমাকে নিজের ঘরে নিয়ে গেলেন। তিনি আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বললেন, জানো তো, প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়েছিল ওরা ওদের ঘরে সারা রাত কি পরিকল্পনা করে আমি শুনতাম। কিন্তু আমি যদি তোমায় তোমার দিদির কথা বলতাম তাহলে তুমি বিশ্বাসই করতে না। তুমি তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যাও। এরা দুজন মানুষ নয়, এরা শয়তান হয়ে গেছে। বোধহয় আমিই আমার ছেলের লালন পালন ভালোভাবে করতে পারিনি, যার জন্য আমাকে এই দিনগুলো দেখতে হচ্ছে। তিনি কাঁদতে লাগলেন, তার চোখে পানি। আমি প্রভাতবাবুর ফোন থেকেই নিজের ঘরে ফোন করলাম, আর আমার বাবাকে সব কিছু বলে দিলাম, দিদির পরিকল্পনা, জামাইবাবুর নোংরা চাল, সব। পরের দিন সকালবেলা বাবা চলে আসলেন আমাকে নিতে। তিনি এসেই দিদির ঘরে গিয়ে চিৎকার করলেন, তুই পশু হয়ে গেছিস। আমার কথা শুনে তিনি দিদির সাথে সারা জীবনের জন্য সম্পর্কই তুলে দিলেন। বাবার এই ব্যাপারটাই খুব আফসোস হলো যে তার লালন পালনে ফাঁক নিশ্চয়ই থেকে গিয়েছিল। আর আমি ভাবতে লাগলাম যে আমার কোন ভালো কাজটা কাজে লেগে গেল যে অভিজিতের বাবা আমার আওয়াজ শুনে আমাকে বাঁচাতে চলে এসেছিলেন। সেদিন যদি তিনি না আসতেন তাহলে আমার কি হতো? আমি হয়তো আর বাঁচতাম না। এই ঘটনাটা ঘটেছিল কয়েক বছর হয়ে গেছে। আমার দিদির সাথে আমার কোনো সম্পর্কই নেই। আর কিন্তু একটা কথা সবসময় আমার মাথায় আসে, আমার মা আমাকে দিদির ঘরে থাকতে বলে অনেক বড় ভুল করেছিল। দিদির বাড়ি পাঠিয়ে দিয়েও অনেক ভুল করেছিল। আর আমি একজন অপরিচিত পুরুষকে নিজের দাদা ভেবে তার থেকেও বড় ভুল করেছিলাম। আমার দিদি আমার সাথে যা কিছু করেছিল সেগুলো সহ্যের সীমার বাইরে ছিল। কিন্তু আজকের দুনিয়ায় এই সমস্ত ঘটেই চলেছে। আর এই জন্যে আপনারা আপনাদের নিজেদের মান সম্মানকে সব সময় বাঁচিয়ে চলুন। পরিবারের কাছের মানুষদেরও অন্ধভাবে বিশ্বাস করবেন না। সাবধানে চলুন, চোখ খোলা রাখুন। আর কখনো কারো বাড়িতে একা থাকতে যাবেন না যদি না আপনার পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা থাকে। ধন্যবাদ বন্ধুরা।